তুহিনের বলা কথাগুলো মিষ্টি শুনেই যাচ্ছিল। পরক্ষণেই মিষ্টির মাথায় এলো তুহিনের তো মা নেই। তাহলে তুহিন মায়ের কথা বলছে কেন? নাকি অন্য কাউকে মা বলে ডাকে? ভাবতে ভাবতেই মিষ্টি ইতস্ত গলায় বলে, আপনার তো মা বেঁচে নেই, তাহলে মা বলছেন কাকে? তুহিন গম্ভীর গলায় বলে, কে বলছে আমার মা বেঁচে নেই? আমার মা বেঁচে আছে, আমার সাথেই আছে। মিষ্টি তুহিনের অনুভূতি বুঝতে পেরে আর কোনো প্রশ্ন করল না। তুহিন বলে, আমি কখনো মনে করি না যে আমার মা নেই। মা আমার সাথে সাথেই থাকে। ও, আচ্ছা মিষ্টি, তোমার না কাজিন ছিল, কি যেন নাম, রাহা, ও কোথায়? আর তোমার ভাই রাজই বা কোথায়? তোমাদের বাড়িতে গেলাম, ওদের তো দেখতে পেলাম না। ওরা দুজনে আলাদা রয়েছে। আলাদা? কিন্তু কেন? দুজনে বিয়ে করে অন্য জায়গায় রয়েছে। কি? দুজন বিয়ে করেছে? ভালোই তো। হুম। ওরা বিয়ের দিন আসবে না? ওদের জানিয়েছি, ওরা বলেছে তো আসবে। তুহিন মজার ছলে বলে, আসলেই ভালো হবে। দুই শালাশালির সাথে ভালোই মজা করা হবে। এই শুনে মিষ্টি খুব কষ্টেই হাসে। তুহিনের সাথে আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না, তাই বলে ওঠে। তাহলে এখন রাখি। তুহিন কপাল কুঁচকে উঠে বলে, রাখবে কেন? কথা বলো। মিষ্টি বাহানা দিয়ে বলে, না, মানে আম্মু ফোনে কল দিয়েছেন। এতক্ষণ কথা বলতে থাকলে কি ভাবে বলুন? তুহিন হেসে বলে, কি ভাববে? কিছু ভাববে না। এখন যদি আমি তুমি সারাদিন সারা রাতও কথা বলি, তিনি কেন, তোমার আমার বাড়ির লোক কেউ কিছু ভাববে না, বুঝতে পেরেছো? মিষ্টি মিনমিন করে বকতে থাকে। আর কিছুক্ষণ কথা হলো দুজনের মাঝে। এরপরে তুহিনী কেটে দেয়। মিষ্টি হাফ ছেড়ে ফোনটা রেখে বসে থাকে। এরপরে তার মায়ের ফোনটা দিতে রুম থেকে বের হয়। সাইমা চৌধুরী রুমে বসে নিজের গয়নাগুলো দেখছিলেন। এর মাঝেই মিষ্টি রুমে ঢুকে বলে, আম্মু তোমার ফোন। সাইমা চৌধুরী বলেন, হুম, দিয়ে যা। আর তোর ফোন কোথায়? মিষ্টি বিছানায় ফোন রেখে বলে, হারিয়ে গিয়েছে, আর কালকে কিনে নিব। এটা নিয়ে আর প্রশ্ন করো না তো। এই শুনে সাইমা চৌধুরী হেসে হেসে বলেন, তাহলে আমাদের ফোনটাই নিয়ে যা। তুহিন যদি ফোন দেয় আবার। মিষ্টি মায়ের কথা শুনে রেগে হনহন করে চলে গেল। নিজের রুমে এসে ধপ করে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় উঠে বসলো। নিজেকেই বকতে লাগলো, কেন যে কালকে রাদিফের ফোনটা ধরতে গেল, আরও নিজের ফোনটা হারালো। মনে হচ্ছে নিজেও আর দেশে আসবে না, আর আমার বিয়েটাও ভাঙবে না। বিয়ে তুহিনের সাথেই হয়ে যাবে যদি কোনোদিন রাদিফকে পাই। দূর, আসবেই না তো। এই কথাই সে ভাবলো। রাত 12টা। মিষ্টি ঘুমিয়ে পড়েছে প্রায়। হঠাৎ দরজার সামনে এসে কেউ হাত দিয়ে কড়া নাড়ে। মিষ্টি প্রথমে খেয়াল নিল না, শুয়েই রইল। এরপরে যখন আবার শব্দ পায় তখন উঠে বসে। ওনাটা গায়ে জড়িয়ে নেমে যায়। মনে মনে ভাব বলতে থাকে, নিশ্চয়ই ওই তুহিন আম্মুর ফোনে কল দিয়েছে, তাই হয়তো তার আম্মু এসেছে। না হলে কে আসবে এত রাতে? মিষ্টি দরজা খুলে দিয়ে দাঁড়ায়। রুবেল চৌধুরী এসেছেন। মিষ্টি বলে, ছোট আব্বু, তুমি এখানে কিছু বলবে? রুবেল চৌধুরী কিছু বলেন না। হাতে থাকা ফোনটা মিষ্টির দিকে এগিয়ে দিয়ে বলেন, এই নাও। মিষ্টি মাথা নিচু করে বলে, থাক, ছোট আব্বু নিয়ে যাও। রুবেল চৌধুরী গম্ভীর গলায় বলেন। রাদীপ কলে আছে, আর ফোনটা আমারই। মিষ্টি তৎক্ষণাৎ ফোনটা হাতে নিয়ে রুমের ভিতরে চলে আসে। মনে করেছিল হয়তো তার ফোনটা দিয়ে দিয়েছে, কিন্তু তা আর হলো কই। ফোনটা তো তার ছোট আব্বুরই। রুবেল চৌধুরী মিষ্টির যাওয়ার পানে তাকিয়ে হেসে চলে গেলেন। তিনি নিজের রুমে পা রাখতেই রুমানা চৌধুরী বলেন, কোথায় গিয়েছিলে? রুবেল চৌধুরী বিছানায় বসতে বসতে বলেন, ঘুম আসছিল না, তাই বাইরে গিয়েছিলাম। গিয়ে দেখি মিষ্টি জেগে আছে। পরে মিষ্টি বলল শুয়ে পড়তে। ও, ওই মেয়ে আবার জেগে জেগে কি করছে? রুবেল চৌধুরী গা ছাড়া ভাব নিয়ে বলেন, এখন জেগে থেকে আর কি করব? নিশ্চয়ই হবু বরের সাথে কথা বলবে। রুমানা চৌধুরী লম্বা শ্বাস ছেড়ে বলেন, হুম, তাই তো করবে। আমার রাধিফও তো ফিরে এলো না। এখন তো আর ওকেও বসিয়ে রাখা যায় না। হোক বিয়ে, মেয়েটা সুখী হলেই হয়। আল্লাহর কাছে আর কিছু চাওয়ার নেই। মিষ্টি রুমে দরজা লাগিয়ে দিয়ে ফোনটা নিয়ে বিছানায় বসে। একদিকে রাগ হচ্ছে, আবার একদিকে অভিমান হচ্ছে রাদিফের উপরে। তাই ফোন কানে নিয়ে অভিমানী কণ্ঠে বলে, হ্যালো, রাদীপ ভাই বলুন। রাদিফ কিছুক্ষণ চুপ করে রইল। এমনিতেই রাগ উঠে আছে, তখন মিষ্টি ফোন ফিরিয়ে দিতে চেয়েছে বলে। আবার এখন মিষ্টির মুখে ভাই আর আপনি শুনতে পেয়ে রাদিফ গম্ভীর গলায় বলে, তুই যে আগে আমাকে ভাই বলতি, আমি তার জন্য তোকে যে আগে জ্বর মারতাম, তোর সেগুলোর কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে। রাদিফ চিবিয়ে চিবিয়ে বলে, তাহলে আবার কোন কারণে ভাই বলছিস?
তুই কি ভুলে গেছিস? ভাগ্য ভালো তুই সামনে নেই, নাহলে ঠাটিয়ে চর মারতাম। মিষ্টির সাথে সাথে বলে। তুমি তো আসবে না, তাহলে ওখানে থেকে আমায় হুমকি দিচ্ছ কেন? রাদিফ ধমকে উঠে বলে। চুপ, বেয়াদব। মুখে মুখে তর্ক শিখেছিস? নিজেকে খুব বড় শিয়ানা মনে করিস, তাই না? বাপের মতো হয়েছিস। তোমার জন্য আমি দূরে থাকবো, আবার কষ্ট পাবো। তোমার বিয়ে হবে অন্য কারোর সাথে, আমি সেটা দেখবো আর ফুলবো, তোমায় কিছু বলবো না, তাই না? আমাকে বোতল পেয়েছ? আমার যখন ইচ্ছে হবে তোকে হুমকি দেবো। তুই বলার কে রে? নিজে থেকে তুই কিছুই বলতে পারবি না, তোকে তোকে মরবি। আমাকে মারবি ভেবেছিস, তাই না? না, আমি তোকে মারবো। মিষ্টি নিচু গলায় বলে। তোমার কথা আমি বুঝতে পারি না। তুমি আসছো না, আবার আমার উপরে অধিকারও দেখাচ্ছ। কি করতে চাইছো তুমি? রাদিফ স্পষ্ট গলায় বলে। যা করার আমি করবো, তোকে তো শুনতে হবে না। বিয়ে দিন দেখতে পারবি। আর কি করছিস এখন? শুয়ে আছি। রাদিফ তপ্ত শ্বাস ফেলে বলে। তোর হবু বরের সাথে কথা বলছিস আজকে? মিষ্টি এই প্রশ্নের উত্তরটা সাজিয়ে রেখেছিল, তাই বুকে সাহস নিয়ে বলে। না বলিনি তো। তুমি তো ফোন ছোট আব্বুকে দিয়ে দিতে বলেছিলে, তাই আমার দিয়ে দিয়েছি। আর কথা বলবো কি দিয়ে? রাদিফ বাঁকা হেসে বলে। ভেবে বলছিস তো? আমি যদি পরে শুনতে পাই তুই কথা বলেছিস, তাহলে কিন্তু তুই জানিসই কি করব। মিষ্টি শুকনো ঢোক গিলে যতই নিজের করা থাকুক না কেন, এই রাদিফের কাছে একেবারে ভেজা বিড়াল হয়ে যায়। মিষ্টি আমতা আমতা করে বলে। আম, আসলে কল দিয়েছিল, কথাও বলেছি। ও পাশে রাদিফ হাসে। সে জানে আজ মিষ্টি তার হবু বরের সাথে কথা বলেছে। রাদিফ ফোনে কথা বলছিল তার বাবার সাথে। রুবেল চৌধুরী তখন ড্রয়িং রুমে বসেই ছেলের সাথে কথা বলছিলেন। ঠিক তখনই সাইমা চৌধুরী আর রোমানা চৌধুরী ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে বলাবলি করছিল মিষ্টি তুহিনের সাথে কথা বলছে। রাদিফ ঠান্ডা গলায় মিষ্টিকে বলে। তাহলে মিথ্যে বললি কেন? আর পরে সত্যি বললি কেন? আসলে মিথ্যে বলে মনে হলো সত্যি বলা দরকার, তাই। রাদিফ প্রশ্ন করে। তো কি কি কথা বললো তোর হবু বর? মিষ্টি খানিকটা রাগ নিয়েই বলে। কথায় কথায় হবু বর করবে না তো, ভালো লাগে না আমার। রাদিফ সুরে সুরে বলে। ও, তুমি তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, আর আমি বললেই ভালো লাগে না? কি কি বলেছে তাড়াতাড়ি বল। মিষ্টি থেমে থেমে বলে। ভালো মন্দ কথা বলেছে, আর কালকে দেখা করতে বলেছে। রাদিফ দৃঢ় কণ্ঠে বলে। তুই কি বলেছিস, যাবি কালকে? হ্যাঁ বলেছি। রাদিফ রেগে যায়, বরং শোধানো গলায় বলে। তুই কি চাস বলতো? তোর কথা শুনে মনে হচ্ছে তুই বিয়েটা করতে চাইছিস। আমি বলে দে, তাহলে আমি এগোবো না এগোবো না। যার জন্য এত কষ্টে বাবা মার থেকে দূরে আছে, সে যদি বিয়ের জন্য এক পা এগিয়ে থাকে, তাহলে আমার এগোনোটা ঠিক হবে না। রাদিফ মূলত কথাগুলো বলেছে মিষ্টির মুখ থেকেই শুনতে। আমি এই বিয়ে করতে চাই না, তুমি প্লিজ ফিরে এসো। রাদিফ মিষ্টির মুখ থেকে এই কথাটা শুনলে মন থেকে আরও সাহস পাবে। জানে মিষ্টি বিয়ে করতে চায় না, তবে সেটা মিষ্টির মুখ থেকে শুনতে চায়। মিষ্টি প্রায় কেঁদেই দিয়েছে রাদিফের কথাগুলো শুনে, কান্না করতে করতেই বলে। তোমার কি মনে হয় আমি বিয়ে করতে চাইছি? যদি তাই মনে হয় তাহলে হ্যাঁ, আমি চাইছি বিয়ে করতে। আমি কি করব এখন? তুমি ফিরছো না এখনো, ওখানে নিশ্চিন্তে বসে আছো তুমি। কিছুই বলছো না, না আসতে চাইছো না, বলছো মিষ্টি বিয়ে করিস না, বা বিয়ে নিয়ে ভালো কি মন্দ কোনো কথাই বলছো না। আমার কি খারাপ লাগে না? খুব খারাপ লাগছে, আমার দম বন্ধ লাগছে। এদিকে বিয়ের সবকিছু প্রস্তুতি নিয়ে ফেলেছে। আমি তোমার কাছে এর আগে কিচ্ছু বলিনি, তবে এখন অনুরোধ করে বলছি, তুমি কিছু করো প্লিজ। আমি বিয়ে করব না। মিষ্টির কথা শুনে রাদিফ যা বুঝার বুঝেছে। মিষ্টি তাকে যেতে বলেছে এবং কিছু করতেও বলেছে। রাদিফের উত্তরে বলে। করবো, তুই কান্না থামা। আর কালকে কি করবি? দেখা করবি ও ছেলের সাথে? জানি না। দেখা করার কোনো দরকার নেই, বলবি বাড়িতে কাজ আছে। বাড়ির সবাই যদি পাঠায় তখন? আমি দেখছি। শোনো, কি বল। মিষ্টি নরম হয়ে বলে। বিয়েটা এক্ষুনি না করে দিই। কেন? দেখো, এখানে বিয়ে পর্যন্ত সবাই অনেক আশা নিয়ে থাকবে। বিশেষ করে তুহিন এখনই কত কিছু ভেবে বসে আছে। বিয়ে পর্যন্ত গেলে অনেক দেরি হয়ে যাবে। এখনই না করে দিই। রাদিফ গম্ভীর গলায় বলে। তুহিনকে? আর ওই যে যার সাথে বিয়ে ঠিক হয়েছে, সে হচ্ছে তুহিন। রাদিফ বাঁকা হেসে বলে। বাব্বা, এখনই কত চিন্তা ছেলেটার জন্য। এই শুনে মিষ্টি রেগে গিয়ে বলে। রাখছি ফোন, ঘুম পাচ্ছে আমার। রাদিফ স্পষ্ট গলায় বলে। ব্রাক না করেছে কে? ফোন কানে নিয়ে মিষ্টি বসেই থাকে। রাদিফ উপাস থেকে বলে। শোন, আমি জানি সবাই সব কিছু কোচকাজ করছে তোর বিয়ে বলে, কিন্তু আমার কিছু করার নেই। তাই যা হচ্ছে হতে দে। মিষ্টি অধীর আগ্রহ নিয়ে বলে।
তুমি আসবে না? রাদিফ বলে। বলতে পারছি না। তাহলে কি বিয়েটা হয়েই যাবে? রাদিফ দাঁত চেপে বলে। এই, তোর কি ধৈর্য নেই? ধৈর্য ধরে থাক। ঠিক বাপটার মতন হয়েছিস। মনে হয় এক বলতেই সব সামনে এসে হাজির হবে। সবসময় বাপ নিয়ে কথা কেন বলো? তাহলে কি বলবো? আমাকে বলে দিন। হ্যাঁ, আসছে। বাপের কথা শুনতে পারে না। তোর এই বাপ সেদিন তোকে আমার কাছে বিয়ে দিলে আজ সে আমার কাছে সম্মানীয় ব্যক্তিই থাকতো, কিন্তু তিনি তো তেমন কিছু করেননি। মিষ্টি জানে এখন রাদিফের রাগ উঠবে, তাই কথার প্রশংস পাল্টালো। শোনো না, রাহা কেমন আছে? রাদিফ তপ্ত শ্বাস ফেলে বলে। কি দরদ রে! বাপের কথা বলছি বলে কথা ঘোরাতে এখন আবার নিজের ভাবির খবর জানতে চাইছিস। একবার আমাকে বলেছিস আমি কেমন আছি? মিষ্টি নিজের কপাল চাপড়াতে চাপড়াতেই মনে মনে বলে। আল্লাহ, কোনো কথা বলে শান্তি নেই, কি যে করতে মন চাইছে। মিষ্টি বলে। কেমন আছো তুমি? তুই না রাহার কথা জানতে চাইলে, এখন আবার আমি কেমন আছি তা জানতে চাইছিস কেন? তোমার খবরও জানতে ইচ্ছে করলো। আমার খবর দিয়ে কি করবি? তাহলে রাহার খবরই দাও। আমি বলেছি বলে আমার খবর জানতে চাইবি না? বলো। ও তো জানতে হবে না। মিষ্টি পাগল হয়ে যাবে রাদিফের কথা শুনে। কোনো রকমে টপিকটা বাদ দিতে বলে। ঠিক আছে, নাই জানলাম। রাদিফ বলে। ও, এখন আর আমার কথা শুনতে ভালো লাগছে না, তাই না? মিষ্টি মাথা নাড়িয়ে বলে। ভালো লাগছে, তুমি না বেশি বেশি ভেবে বসে থাকো। কি করছো এখন? রাদিফ ঠোঁট কামড়ে বলে। বান্ধবীর সাথে বসে আছে। মিষ্টি খানিকটা রাগ নিয়ে বলে। বান্ধবীর সাথে বসে আছো মানে? রাদিফ তপ্ত গলায় বলে। তোর কি মনে হয় এই রাতের বেলায় তোকে ফোন দিয়ে কাজ করছে আর কোনো কথা বস নেই? কি করছো, এটা কোনো প্রশ্ন? মিষ্টি এক হাতে মাথার চুল খামছে বলে। ও, তাহলে রাতে খেয়েছো? রাদিফ ধমকে উঠে বলে। এই বেয়াদব, ফোন রাখ। হবু বরের সাথে নানা কথা বলতে পারিস, আর আমার সাথে কি করছো, রাতে খেয়েছো, এগুলো কথা আসে, তাই না? মিষ্টি থমথমে মুখে বলে। তাহলে কি কথা বলবো? রাদিফ দাঁত পিষে বলে। তুই শুধু ওয়েট কর, তোকে নতুন করে কথা বলে শেখাবো। মিষ্টি হাফ ছেড়ে বলে। ঠিক আছে। একটু পরে ফোন করছে, ঘুমিয়ে পড়িস না। ঠিক আছে। রাদিফ ফোন কেটে দেয়। এরপরে ফোন আর ল্যাপটপ নিয়ে রুম থেকে বের হয়। নিচে নেমে এসে ড্রয়িং রুমে সোফায় বসে। মেয়েটকে ডেকে কফি চায়, মেয়েট কফি বানিয়ে দিয়ে যায়। সাইমন বাইরে থেকে বাড়িতে ঢুকে মেইন দরজা লাগিয়ে দিয়ে এগিয়ে আসে। রাদিফ বলে। কাজ হয়েছে আজ? আজকের মতো হয়েছে, তবে কালকে থেকে তোকে যেতে হবে। আমি একা একা যাব না। কেন, ভয় পাস? পাই একটু। ঠিক আছে, যাবো কালকে। এখন ফ্রেশ হয়ে আয়। হুম। সাইমন চলে যায়। রাদিফ ল্যাপটপ খোলে আর এক হাতে মিষ্টিকে কল দেয়। মিষ্টি রিসিভ করে বলে। বলো। কি করছিস এখন? ঘুম আসছে না? আসছেই তো, অনেক রাত হয়েছে। তাহলে ফোন রেখে ঘুমিয়ে পড়, আর সকালে উঠে বাবাকে ফোনটা দিয়ে দিস। ঠিক আছে। মিষ্টি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে। তুমি কি করছো এখন? বসে আছি, অফিসের কিছু কাজ করব। ও, খেয়েছো? হুম। আরেকটা প্রশ্ন করি। কর। রাহা কেমন আছে? ভালো। কোথায় আছে ও? ঘুমিয়ে পড়েছে হয়তো। ও, আচ্ছা। আরও প্রশ্ন থাকলে কর। না, আর প্রশ্ন নেই। তাহলে ঘুমিয়ে পড়। ঠিক আছে। আর শোনো, কি? যা করার একটু তাড়াতাড়ি করো। ও নিয়ে তোর ভাবতে হবে না। ঠিক আছে, ভাববো না। ঘুমিয়ে পড়, রাখছি। হুম। রাদিফ কল কেটে দিয়ে ফোঁস করে শ্বাস ছেড়ে পাশেই ফোনটা রেখে দিল। মিষ্টি ফোনটার দিকে তাকিয়ে হেসে উঠল। অনেকদিন পরে রাদিফের সাথে কথা বলতে পেরে তার ভালোই লাগছে। করুক না একটু রাগ, তবুও মিষ্টির ভালো লাগে। মিষ্টি শুয়ে শুয়ে রাদিফের কথাই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রাদিফ আর সাইমন অফিসে চলে গেল। বাড়িতে রইল রাহা আর রাজ। মেয়েটা সব কাজ শেষ করে দিয়ে আজ তার বাড়িতে চলে গিয়েছে তার ছেলের সাথে দেখা করতে। রাতে আসবে। রাহা আর রাজ বাড়িতে থেকে দুজনেই বোরিং ফিল করছিল। কোনো কাজ নেই, কোথাও চেনেও না যে ঘুরতে যাবে, তাই বাড়িতেই বসে গল্প করছে, নয় টিভি দেখছে, আর নয়তো বাগানে ঘুরোঘুরি করছে। এদিকে রাশেদ চৌধুরী কপালে হাত দিয়ে ড্রয়িং রুমে বসেছিলেন, অফিসেও যাননি। একদিকে অফিসের চিন্তা আর একদিকে মেয়ের বিয়ে। বিয়েটা ঘরোয়াভাবেই হচ্ছে, তবুও তার কেমন একটা চিন্তা হচ্ছে। রুবেল চৌধুরী নিচে নেমে আসেন। তিনিও কেমন একটা রাশেদ চৌধুরীর থেকে ছাড়া ছাড়া হয়ে ঘুরছেন। তার কোনো চিন্তাই হচ্ছে না ব্যবসা নিয়ে, নিজের মতোই ঘোরাফেরা করছেন। রাশেদ চৌধুরীর পাশেও তেমন একটা বসেন না, বসলেও খুব কম কথাই বলেন। জাপানে সাইমন আর রাদিফ একসাথেই বাড়ি ফিরছে। এখন বাজে রাত 8টার মতো।
রাদিফ গাড়ি ড্রাইভ করে সাইমন পাশের সিটে বসে আছে। রাদিফ হঠাৎ গাড়ি থামালো। এই দেখে সাইমন বলে, কিরে, এখানে গাড়ি থামালি কেন? তুই গাড়িটা নিয়ে চলে যা, আমি কিছু শপিং করব। সাইমন রাদিফের দিকে তাকিয়ে বলে, শপিং করবি কর, তুই গাড়ি রাখ, আমি অন্য গাড়ি ম্যানেজ করে চলে যাচ্ছি। না, তুই গাড়ি নিয়ে যা, আমি অন্য গাড়ি ম্যানেজ করে চলে আসবো। সাইমন অনীহা নিয়ে বলে, না না, সেদিন আমি তোর কথাই গাড়ি নিয়ে চলে গেছিলাম, এরপরে তুই ওই মেয়ের উপকার করার গিয়ে নিজে অ্যাক্সিডেন্ট হলি। আজ আর গাড়ি নেব না, তুই তোর কাছেই রাখ। এইটুকু রাস্তা, আমি অন্য একটা গাড়ি করে চলে যাব। সাইমন গাড়ি থেকে নেমে গেল। যাওয়ার আগে রাদিফের জানালার কাছে এসে বলে, ভাই, তাড়াতাড়ি চলে আসিস, আর আমার জন্য কিছু পেলে নিয়ে আসিস। হুম, যা। রাদিফ চলে যায় গাড়ি নিয়ে। সাইমন কয়েক কদম সামনে একটা গাড়ি দেখতে পেয়ে এগিয়ে গেল। বাড়ি পর্যন্ত এই গাড়িতে করেই যাবে। ড্রাইভারের সাথে কথা বলে যে গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই একটা মেয়ে পেছনে একটু দূর থেকে সাইমনকে ডেকে ওঠে। মেয়েটা জারা। সাইমন গাড়িতে উঠলো না। ড্রাইভারকে সরি বলে গাড়ির কাছ থেকে চলে এলো। সাইমনের সামনে এসে দাঁড়ায় জারা। সাইমন তাকে দেখে বলে, হাই, কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। কই যাচ্ছিলেন এখন? অফিস থেকে বাড়িতে যাচ্ছিলাম। ও, গাড়ি কই আপনার? নিয়ে আসেননি? আসলে আমি আর আমার বন্ধু রাদীপ দুজনে একটা গাড়িতে ফিরছিলাম। রাদীপ একটু শপিংয়ে গিয়েছে, আমার কোনো দরকার নেই, তাই ওকে বললাম এখানে নামিয়ে দিয়ে চলে যেতে। রাদিফও এসেছিল আর যারা তাকে দেখার আগেই চলে গিয়েছে। যারার আফসোস হচ্ছে। কণ্ঠে খানিকটা আফসোস নিয়ে বলে, ইস, আর একটু আগে এখানে আসলে হয়তো আপনার বন্ধুর সাথে দেখা হতো। এই শুনে সাইমন বলে, রাদীপের সাথে দেখা হওয়াটা কি খুব জরুরি? যারা মাথা নাড়িয়ে বলে, হুম, খুব জরুরি। সেদিনের পর থেকে আপনার বন্ধুর সাথে দেখা করার জন্য অনেক ঘুরছে, কিন্তু দেখাই পাচ্ছে না। কি দরকার আমি বলতে পারেন, আজ বাড়ি ফিরে ওকে বলে দিব। যারা মিনিট দুই চুপচাপ থেকে বলে, আসলে বললে হয়তো বুঝতে পারবেন না, তবুও বলি, ওনার সাথে কথা বলতে কেন যেন ভালো লাগে। মনে হয় ওনার সাথে সব সময় কথা বলি। সাইমন মনে মনে বলে, এইবার বুঝতে পারলাম, এই মেয়ে রাদীপকে ভালোবেসে ফেলেছে, কিন্তু রাদীপকে পছন্দ করতে হলো কেন ওর? ভাই, আমার মতো ছেলেদের কি চোখে পড়ে না? আমরা একটা পাই না, রাদীপকে একজন আছে, আমার হে মেয়ে চান্স করছে। দাঁড়া, চান্স খোঁজা বের করছি। সাইমন মুখে খানিকটা হাসি নিয়ে বলে, কিছু মনে না করলে একটা কথা বলবো? হুম, বলুন। আমার যদি ভুল না হয়, আপনি মনে হয় রাদীপকে ভালোবেসে ফেলেছেন, তাই না? যারা তৎক্ষণাৎ মুচকি হেসে বলে, হুম, ভালোবেসে ফেলেছি, এটাই আমি ওনাকে বলতে চাইছি। সাইমন সাথে সাথে গম্ভীর গলায় বলে ওঠে, কিন্তু আপনি ওকে এটা বললেও তো কোনো কাজ হবে না। এই শুনে যারার মুখের হাসি উবে গেল। সাইমনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা সুরে বলে ওঠে, কাজ হবে না কেন? উনি কি আমায় রিজেক্ট করে দেবেন নাকি? সাইমন আশেপাশে তাকিয়ে বলে, ওই যে ওই বেঞ্চে বসে কথা বলি। হুম, চলুন। সাইমন পাশেই বেঞ্চে বসলো। যারা থেকে কিছুটা দূরত্ব নিয়েই বসে। যারা খানিকটা মন খারাপ নিয়ে বলে, এখন বলুন। সাইমন বলে, আপনি হয়তো জানেন না ওর দেশে বউ আছে। কিন্তু ভাইয়া, আমি যতদূর জানি উনি তো বিয়ে করেননি। আমি হসপিটাল ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনার ফ্যামিলির কেউ এখানে আছে? উনি আমি শুধু আপনার কথা বলেন। ওনার বউ থাকলে তো উনি আসতো হসপিটালে, আর ওনার বাসায় তো 2 দিন গেলাম, কই দেখলাম না তো। সাইমন বোঝানোর ভঙ্গিতে বলে ওঠে, আপনাকে কি বলেছি আমি? হয়তো ভালো করে শোনেননি। আমি বলেছি দেশে ওর বউ আছে, এখানে নেই। যারা তৎক্ষণাৎ সাইমনের কথাটা ভাবলো। মনটা খারাপ হয়ে গেল। তবু আবার বলে ওঠে, ভাইয়া, আপনি মিথ্যে বলছেন, উনি বিয়ে করেননি। আপনাকে মিথ্যা বলে আমার কি লাভ বলুন? আপনি ওকে ভালোবাসেন, তাই শুনে কথাগুলো জানালাম। আর না জানালে আপনি ওকে ভালোবেসে শুধু শুধু কষ্ট পাবেন। তবুও কেমন একটা লাগছে, মনে হচ্ছে বিয়ে করেননি, কিন্তু আপনিও তো মিথ্যা বলছেন না। সাইমন ফোন বের করে রাদিফকে মেসেজ দিল। তোর আর কতক্ষণ লাগবে? সাইমন ফোনটা হাতে রেখে দিয়েই যারার দিকে তাকিয়ে বলে, মিথ্যা নয় কথাগুলো। রাদীপ যে মেয়েকে বিয়ে করেছে, ওকে আর কিছুদিন পরে এখানে নিয়ে আসবে।
আরও আগেই নিয়ে আসতো, তবে কাগজপত্র ঠিক হয়নি তাই দেরি হচ্ছে। আর আপনাকে কথাগুলো না জানালে আপনি তো না জেনেই ওকে ভালোবেসেই যেতেন। হুম, ঠিক বলেছেন। জানানোর জন্য থ্যাঙ্কস। সাইমনের ফোনে মেসেজ আসার শব্দ হয়। রাদীপ দিয়েছে মেসেজ। 15 মিনিটের মতো লাগবে। কেন? সাইমন লিখে, তুই যেখানে নামিয়ে দিয়ে গিয়েছিলি সেখানেই আছি আমি, যাওয়ার সময় তুলে নিয়ে যাস। সাথে সাথে রাদীপ লিখে। ঠিক আছে, থাকো এখানেই। যারা সাইমনকে বলে। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো? সাইমন ফোন রেখে বলে। বলুন। আপনার বন্ধুর ফোন নাম্বারটা দেওয়া যাবে? সাইমন বলে। আমি ওর পারমিশন ছাড়া নাম্বার কি করে দেব? যতই হোক একজনের পারমিশন ছাড়া নাম্বার দেওয়ার আমার কোনো অধিকার নেই। যারার মনটা আরো খারাপ হয়। চোখ দিয়ে পানি পড়তে নিলে সাইমন দেখার আগেই তা মুছে ফেলে। যারার ফোনে কল আসে। তার বাবা কল দিয়েছে। যারা উঠে দাঁড়িয়ে সাইমনকে বলে। আমাকে যেতে হবে, বাবা কল দিয়েছে। ভালো থাকবেন, আবার দেখা হবে। ঠিক আছে। যারা চলে যায়। এর কিছুক্ষণ পরেই রাদীপ আসে। সাইমন গাড়িতে উঠে বসে। রাদীপ বলে। কি রে, তুই যাসনি? এখানে বসে কি করছিলি? ও কিছু না, চল। সাইমনের দিকে তাকিয়ে রাদীপের কেমন একটা সন্দেহ হলো। যাই হোক, পরে জেনে নেবে। রাদীপ আর সাইমন বাড়িতে চলে এলো। সাইমন বাড়িতে ঢুকে রাহাকে খুঁজছে। রাদীপ সাইমনের দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজের রুমে চলে গেল। সাইমন উপরে উঠে নিজের রুমে না গিয়ে সোজা রাহা রুমের দিকে এলো। রাহা রুমে নক না করে ঢুকে দেখতে পায় রাজ আর রাহা কাছাকাছি বসে আছে। দুজনে সাইমনকে দেখে দূরত্ব নিয়ে দাঁড়িয়ে পড়ে। রাজ সাইমনকে দেখে বলে। হুম সাইমন একে একে জারার সাথে হওয়া কথাগুলো জানালো দুজনকেই। এরপরে সাইমন ঠিক করলো এই নিয়ে পরে কথা বলবে। রাদীপ নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে বের হয়। এরপরে কাবার্ড থেকে সাদা শার্ট কালো প্যান্ট বের করে পরে নেয়। চুলগুলো ঠিক করে রুমের দরজা খুলে বের হয়ে নিচে নেমে আসে। বাংলাদেশ সময় রাত 8টার দিকে। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী রাতের খাবার খেয়ে বসে আছেন। সাইবা চৌধুরী আর রোমানা চৌধুরীও পাশে বসে আছেন। তারা তাদের কিছু কাছের আত্মীয়দের ফোন দিয়ে বিয়েতে আসার জন্য বলছেন। মিষ্টি নিচে নেমে আসে। এরপরেই সেও বসে। রাশেদ চৌধুরী মিষ্টির দিকে তাকিয়ে বলে। মিষ্টি, বিয়েতে তোমাদের বান্ধবীদের আসতে বলেছো? বাবা বলেছি। ভালোই করছো। আচ্ছা বাবা, ফুপির আসার কথা ছিল, আসলো না কেন? ফুপি কি আসবে না? কালকে সকালে আসবে। ও, ভালোই হবে। মিনিট 5 পরে বাড়ির কলিং বেল বাজিয়ে বাড়ির ভেতরে 3জন পুলিশ ঢুকলো। আকস্মিক বাড়িতে পুলিশ দেখে সবাই উঠে দাঁড়ালো। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী সামনে এসে দাঁড়ায় পুলিশ অফিসার। আর বাকি 2জন পুলিশ পেছনে দাঁড়িয়ে রইল। পুলিশ অফিসার রাশেদ চৌধুরী ও রুবেল চৌধুরীর হাতে হাত মিলিয়ে কুশল বিনিময় করলেন। রাশেদ চৌধুরী বলেন। পুলিশ অফিসার, আপনি হঠাৎ আমার বাড়িতে কেন? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা হয়েছে। পুলিশ অফিসার পেছনে তাকিয়ে হাত বাড়িয়ে আরেকজন পুলিশের থেকে একটা কাগজ নিলেন। এরপরে রাশেদ চৌধুরীর দিকে তাকিয়ে বলেন। রাশেদ সাহেব, ওয়ারেন্ট বেরিয়েছে। আপনার কোম্পানি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। রাশেদ চৌধুরী কপালে ভাঁজ নিয়ে বলেন। কি বলছেন? মাথা ঠিক আছে আপনাদের? কোম্পানি বন্ধ কেন? আর আমার কোম্পানির কোনো ভুল বা নিয়ম ভঙ্গ করেনি তো? সব ঠিক মতোই চলছিল। এগুলো কি করে হচ্ছে? আমার মাথা কাজ করছে না। রুবেল চৌধুরী রাশেদ চৌধুরীকে ধরে বসিয়ে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলেন। আপনার কোথাও কোনো ভুল হচ্ছে না তো? আর এই কোম্পানি কি কারণে বন্ধ করে দেওয়া হলো? পুলিশ অফিসার হাতে থাকা কাগজটা রুবেল চৌধুরীকে দিয়ে বলেন। এখানে স্পষ্ট কারণগুলো দেওয়া আছে, দেখে নিন। আর এখন কোম্পানি বন্ধ রাখাই আপাতত বেটার সলিউশন। বিষয়টা বেশি জানাজানি করার আগ থেকে আমি নিজে এসে জানিয়ে গেলাম। এই বলে পুলিশ অফিসার হনহন করে বেরিয়ে গেল। রুবেল চৌধুরী হাতে কাগজটা পড়ে মুহূর্তে রেগে গিয়ে বলে ওঠেন। এটা কোনো কারণ হলো? অকারণে এভাবে কোম্পানি বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না। রাশেদ চৌধুরী মাথায় হাত দিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে আছেন। প্রথমে অফিসের সব কাজের পার্টনাররা চলে গেল। এরপরে কারণ ছাড়াই ডিলগুলো ক্যান্সেল করলো। আবার এখন পুলিশ অফিসার নিজে এসে অফিস বন্ধ করার নোটিশ দিয়ে গেল। রাশেদ চৌধুরী মাথা তুলে রুবেল চৌধুরীর দিকে তাকিয়ে বলেন। কোনো কারণ ছাড়া এগুলো করার কি কোনো মানে আছে? আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এমন করছে। রুবেল চৌধুরী ভাবুক গলায় বলেন। আমারও তাই মনে হচ্ছে। হুট করে এমন হওয়ার কোনো কথা নয়। আজ পর্যন্ত আমাদের কোম্পানির উপর কেউ কোনো রিপোর্ট আনতে পারেনি। আর আজ কোনো কারণ ছাড়াই কোম্পানি বন্ধ
ব্যাপারটা সত্যি খুব জটিল হয়ে দাঁড়াচ্ছে। রাশেদ চৌধুরী উঠে দাঁড়ালেন। এরপরে রুবেল চৌধুরীকে বলেন, চল কোথায় যাবে? থানায়। এখন থানায় গিয়ে কি করবে? যা বলার ওনারা তো বলেই গেল। তবু ওনাদের সাথে কথা আছে, এভাবে নোটিশ দিয়ে গেলেই তো হলো না, আমাদের জানাতে হবে। রুবেল চৌধুরী বলেন। তাহলে চল। রাশেদ চৌধুরী রুবেল চৌধুরীকে নিয়ে চলে গেলেন। সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরীও নিজে চিন্তায় পড়ে গেলেন এই নিয়ে। সব তো ভালোই হচ্ছিল, এর মধ্যে আবার কি হয়ে গেল? রাদীপ ড্রয়িং রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। উপরে সাইমন, রাহা আর রাজ একসাথে বসে আছে। রাদীপ জানে না ওরা কথা বলছে। মনে করছে তিনজনে যে যার মতো রুমে ঘুমিয়ে পড়েছে। ওরা সবাই সাইমনের রুমে বিছানায় গোল হয়ে বসে কথা বলছে। রাহা সাইমনকে বলে, ভাইয়া, আপনি যারাকে বলেছেন ভাইয়া বিয়ে করেছে, দেশে বউ আছে, এটা যদি যারা ভাইয়াকে বলে দেয় বা ভাইয়া কোনোভাবে জানতে পারে তখন কি হবে? সাইমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, বলুক, রাদীপ আমাকে কিচ্ছু বলবে না। আর শোনো, মিষ্টি রাদীপের বউয়ের থেকে কম নাকি? আমি দেশে বউ বলতে মিষ্টিকে বুঝিয়েছি। এটা শুনলে রাদীপ রাগ করবে না, বরং খুশি হবে। রাজ বলে, কিন্তু ভাইয়া মিথ্যে বলেছেন কেন? আরে বোঝো না, যে আমরা চাই যে মিষ্টি আর রাদীপের মিল হোক। এখানে যারা থার্ড পারসন হয়ে ঢুকতে চাইছে। এখন আমি যে কাজটা করে এসেছি, তোমরাও কি তাই করতে না বলো? রাহা আর রাজ দুজন দুজনের দিকে তাকিয়ে এরপরে দুজনে বলে ওঠে, আমরাও তাই করতাম। সাইমন রাহা আর রাজের দিকে তাকিয়ে বলে, তোমাদের তো কোনো গোছগাছই দেখছি না। রাহা বলে, কিসের গোছগাছ? কিসের গোছগাছ মানে? বিয়েতে যাবে না? আর রাদীপকেও তো দেখছি না, যেমন করে থাকে তেমনই রয়েছে। ওই বিয়ে করবে না? রাজ বলে, আমারও একই প্রশ্ন। ও কি মিষ্টিকে বিয়ে করবে না? আজ রাত গেলে হাতে আছে আর 2 দিন। এই ছেলের কি কোনো চিন্তা নেই? দেশে যাওয়ারও কোনো তোড়জোড় দেখছি না। আবার বিয়ে যে করবে তাও তো কোনো কথা মুখ দিয়ে বের করছে না। আমরা যে যাব তাও বলার সাহস পাচ্ছি না। যদি রাগ করে? সাইমন বলে, পারি শুধু রাগ করতে। ভাই, ও রাগ ছাড়া কি কোনো কথা জানে না? রাজ রাহার দিকে তাকিয়ে হেসে হেসে বলে, রাজ, আপনি বোনের সামনে ভাইয়ের বদনাম করছেন। সাইমন বলে, বদনাম কি? যদি মিষ্টিকে বিয়ে না করে তাহলে রাদীপের খবর আছে। শালার জন্য মিথ্যা বলে আসলাম আরেক মেয়েকে। রাহা খিলখিলিয়ে হেসে ওঠে। রাদীপ সব কাজবাজ শেষ করে চলে এলো উপরে। নিজের রুমে ঢোকার আগে সাইমনের রুমের দিকে চোখ যায়। খোলা দরজা দিয়ে রাহা আর রাজকে দেখা যাচ্ছে। রাদীপ সাইমনের রুমের সামনে যায়। ওকে দেখে তিনজনেই চুপ হয়ে যায়। সাইমন তালে তালে বলে ওঠে, ও রাধু, তুই এসেছিস? আয় আয়, তোর কথাই হচ্ছিল। রাজ সাইমনের দিকে এগিয়ে ফিসফিসিয়ে বলে, কি বলে ফেললেন? ইস, তলে তলে বলে ফেলেছি। এবার সামলান। রাদীপ এগিয়ে গিয়ে দাঁড়ায়। সাইমনের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার কথা কি হচ্ছিল? সাইমন হেসে হেসে বলে, মানে আমরা তিনজনে মিলে কথা বলছিলাম, আর তুই নিচেই বসে কাজ করছিলি, সেটাই বলছিলাম। তুইও যদি আমাদের আড্ডায় থাকতি ভালো হতো, কিন্তু কাজের জন্য থাকতে পারিস না। রাদীপ গম্ভীর কণ্ঠে বলে। শুধু এ নিয়ে? সাইমন বলে। হুম। রাদীপ তপ্ত শ্বাস ছেড়ে তিনজনকে আরেকবার দেখে রুম থেকে বেরিয়ে গেল। সাইমন বিছানা থেকে নামতে নামতে বলে, ও চলে গেল কেন? রেগে গেল না কেন? আমি একটু ওকে খুঁজিয়ে আসি। রাজ রসিকতা করে বলে। সাবধানে খোঁচাবেন। সাইমন হাসতে হাসতে চলে যায় রুম থেকে। রাহা বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপরে রাজের দিকে তাকিয়ে বলে, চলে এসো, আমার ঘুম পাচ্ছে। চলো। রাজও নেমে দাঁড়ায়। রাহান রুম থেকে বেরোনোর জন্য পা বাড়াতেই রাজ রাহাকে পেছন থেকে ধরে পাজাগুলো করে তুলে নেয়। রাহা ছটফট করতে করতে বলে, কি করছো? নামাও, ওরা কেউ দেখে ফেললে। রাজ রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, দেখুক, আমার এতে কিচ্ছু যায় আসে না। তবুও নামাও। না, চুপচাপ থাকো। রাজ রাহাকে নিয়ে রুমে চলে আসে। বিছানায় বসায় রাহাকে। এরপর রাহার কোলে মাথা রেখে শুয়ে বলে, আচ্ছা রাহা, তোমার মনে আছে আগে লুকিয়ে তোমাকে পাজা কোলে নিয়ে আমার রুমে নিয়ে যেতাম? রাহা মুচকি হেসে বলে, মনে আছে। রাজ জড়ানো গলায় বলে, যেই বাড়িতে থেকে আমার কথায় চলে এসেছো,
সেই বাড়িতে আমি তোমাকে পাজা কোলে নিয়েই ঢুকবো। বেশ তাই হবে। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে ভাইয়া কি দেশে ফিরে মিষ্টিকে বিয়ে করবে? মনে তো অনেক কিছুই হচ্ছে, কিন্তু ঠিক কী হবে বুঝতে পারছি না। এদিকে সাইমন রাদিফের ঘরে ঢুকে বিছানায় চিত হয়ে শুয়ে আছে। রাদিফ ওয়াশরুম থেকে বের হয়, সাইমনকে দেখেই বলে, তুই কখন এলে? তুই যখন ওয়াশরুমে ঢুকলি তখনই। ডাকতে পারতি। এই বলে রাদিফ টাওয়ালটা রেখে বিছানায় বসলো। সাইমন বসে বলে ওঠে, এই ভাই, তুই কি করতে চাইছিস রে? রাদিফ কপাল কুঁচকে বলে ওঠে, কি করতে চাইছি মানে? ভাই, মিষ্টির বিয়ের আর 2 দিন আছে। তুই তো দেশেও যাওয়ার নাম নিচ্ছিস না, বা মিষ্টিকে বিয়ে করবি কি না তাও বলছিস না। কি করবি না করবি কিছু তো বল। রাদিফ কর্কশ গলায় বলে, তুই এগুলো জেনে কি করবি? মনকে একটু সান্ত্বনা দিতাম। যতই হোক মিস্ত্রির জন্য কষ্ট হচ্ছে। ভাই, তুই দেশে ফিরে যা না, মিষ্টিকে বিয়ে করে তারপর আবার আসিস। তুই পাগল হয়ে গিয়েছিস? আমি যদি এখন মিষ্টিকে বিয়ে করতে দেশে যাই, তাহলে আমার জব থাকবে? সাইমন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থেকে বলে, এই জব চলে গেলে অন্য একটা খুঁজে নিবি। তোর কি যোগ্যতার অভাব নাকি? ভাই, তুই দেশে চলে যা। দরকার হলে তোকে নতুন জব আমি খুঁজে দিব। রাদিফ ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, দেখ, সারাদিন পরে মেসেজটা খারাপ করে দিস না। যা, তোর রুমে যা। ভাই, রেগে যাস কেন? টিকিটের টাকা নেই নাকি বল আমাকে, আমি তোকে টিকিট কেটে দিই। আমার থেকে মনে হয় তোর চিন্তাই বেশি। খুব বেশি। ভাই, তুই ওকে বিয়ে না করলে তোর খবর আছে। হুমকি দিচ্ছিস? দিচ্ছি। 2 দিন এভাবেই কেটে যায়। কালকে মিষ্টির বিয়ে, রাতটুকু শুধু সময় আছে। রাদিফ এই 2 দিনই মিষ্টিকে আর কল দেয়নি। মিষ্টি লজ্জায় সংকোচে তার ছোট আব্বুর কাছে ফোন চায়নি, বা বলতেও পারেনি যে রাদিফের সাথে কথা বলতে চায়। রোমেন চৌধুরী বুঝেছেন মিষ্টিকে। রাদিফ ফোন দিয়ে মিষ্টিকে চায়নি, তিনি নিজে থেকেই বলেছে, কিন্তু রাদিফই মিষ্টির সাথে কথা বলার কোনো আগ্রহ দেখায়নি। সন্ধ্যায় রাদিফ বাড়িতে ফিরে নিজের রুমে দরজা লাগিয়ে দেয়। রাহা আর রাজ কয়েকবার এসে রাদিফের রুম থেকে ফিরে গিয়েছে, দরজা খুলেনি। 1 ঘন্টা পরে রাদিফ রুমের দরজা খুলে দিয়ে নিজের বিছানায় গিয়ে বসে। রাহা কোনো প্রকার নক না করেই সাথে সাথে রুমে ঢুকে বলে, ভাইয়া, তোমার সাথে আমার কথা আছে। রাদিফ রাহার দিকে তাকাতে তাকাতে বিছানায় হেলান দিয়ে বলে ওঠে। কি বলবি বল। রাহা ভাইয়ের সামনে বসে বলে, ভাইয়া, আমি আর না বলে থাকতে পারলাম না। কালকে মিষ্টির বিয়ে, তুমি কি যাবে না? রাদিফ ফোনে কিছু একটা দেখতে দেখতে উত্তর দেয়, যাওয়াটা কি খুব দরকার? তুমি না ওকে ভালোবাসো, ওর বিয়ে হয়ে যাচ্ছে, তুমি বলছো যাওয়াটা কি খুব দরকার? বলছি। কিন্তু কেন ভাইয়া, তুমি কি চাইছো বলো তো? রাদিফ গম্ভীর গলায় বলে। আমি যা চাইছি তা আমি সময় মতো ঠিকই করে ফেলবো। রাহা দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ভাইয়া, কালকে বিয়ে, এর মধ্যে বলতে আগেই কিছু করো, না হলে পরে আফসোস ছাড়া কিছুই করার থাকবে না আমাদের। রাদিফ ফোন দেখতে দেখতেই বলে, আফসোস পর্যন্ত যাবে না। তুই যা, নিজের রুমে যা। আর স্যামন কোথায় রে? নিজের রুমে? যাওয়ার আগে ওকে একটু আমার রুমে পাঠিয়ে আসতে বলিস। ঠিক আছে। রাহা মিনমিন করে কথা বলতে বলতেই চলে যায়। রাদিফ চট করে উঠে দাঁড়ায়, সিফাতকে কল দেয়। সিফাত কল রিসিভ করতেই রাদিফ দাঁত চেপে বলে, এই শালা, কখন থেকে মেসেজ দিচ্ছে? কোথায় তুই? এই আসছি। রাদিফ হাতে স্মার্ট ওয়াচের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছেড়ে বলে, 5 মিনিটের মধ্যে যদি না আসিস তোর খবর আছে। শালা লাইফ রিস্কে আছে। আসছি ভাই, তুই বের হ। স্যামন রুমে আসে। রাদিফ কল কেটে দিয়ে বলে, তোর আবার আসতে দেরি হলো কেন? আমি খবর পাওয়া মাত্রই ছুটে এসেছি। রাদিফ দরজার দিকে তাকিয়ে সাইমনকে বলে, শোন, তোর এখন কাজ একটাই। সাইমন তাড়াহুড়ো করে বলে, ভাই, আমি জানি কি করব। তুই যা বলার ফোনে বলে দিস। এখন তাড়াতাড়ি যা ভাই। রাদিফ ফোন পকেটে ভরে রুম থেকে বেরিয়ে যায়। সাইমন রাদিফের রুম লক করে চলে যায়। রাদিফ হন হন করে সিঁড়ি দিয়ে নেমে যেতে নিলেই রাহা সামনে এসে দাঁড়িয়ে বলে, ওই সিবাদ আসছে, ওর সাথে। রাদিফ তাড়াহুড়ো বশত রাহার সামনে একটু দাঁড়ায়। রাহার গালে হাত ছুঁয়ে বলে, না, কিচ্ছু হয়নি, কাজ আছে তাই যাচ্ছে। এই বলে রাদিফ চলে যায়। রাহা হাবার মতো ভাইয়ের পানে তাকিয়ে রইল। কি বলে গেল? কাজ আছে? আবার আগে বলল সিফাত আসছে, কিন্তু রাহা ওর কথা কিছুই বুঝে উঠতে পারল না। ভাবতে ভাবতেই রাহা ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়, গ্লাসে পানি ভরে খায়। সাইমন জানে এখন নিচে গেলে রাজ নয় রাহা দুজনেই ওকে প্রশ্ন করবে রাদিফ কোথায় গিয়েছে। সাইমন এখন এই প্রশ্নের সম্মুখীন বা এর উত্তর কোনোটাই দিতে চায় না। বিকেলে পার্লার থেকে মিষ্টিকে সাজিয়ে আনা হলো। মিষ্টি কেমন একটা গুমট বেঁধে আছে,
কাঁদতেও পারছে না। সব কেমন যেন এলোমেলো লাগছে তার কাছে। রাদীপ শেষ পর্যন্ত কিছু করতে পারবে কিনা এই সন্দেহে। মিষ্টি সেজে গুজে নিজের রুমে বসেছিল, সাথে আছে তার দুই বান্ধবী। আর একটু পরপরই মিষ্টিকে সাইমা চৌধুরী নয়তো রোমানা চৌধুরী আর নয়তো ও তার বাবা দেখে যাচ্ছে। রাশেদ চৌধুরী তার বন্ধু সোহেল শিকদারকে কল দিয়েছিলেন, তারা রওনা দিয়েছে, রাস্তায় আছেন। সোহেল শিকদার নিজেদেরই দুইটা গাড়ি নিয়ে আসছেন। একটাই বলতে সে তুহিন আর তুহিনের একটা বন্ধু, আর অন্য গাড়িতে তুহিনের চাচা চাচি আর চাচাতো বোন। মাঝ রাস্তায় এসে তুহিনের গাড়িটা ড্রাইভার থামায়। সোহেল শিকদার বলেন, কি হলো ড্রাইভার, গাড়ি থামালে কেন? ড্রাইভার পেছন ফিরে বলে, স্যার আমার ওয়াইফ প্রেগনেন্ট, ডেলিভারি আর 3 দিন বাকি আছে। সে নাকি এখন অসুস্থ হয়ে পড়েছে। আমার বোন ফোন দিয়ে বলেছে আমার ওয়াইফকে নাকি হসপিটালে নিয়ে যাচ্ছে। এখন বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, এখন মনে হচ্ছে আমাকে যেতে হবে। সোহেল শিকদার বলেন, তাহলে এখন কি হবে, গাড়ি ড্রাইভ করবে কে? তুহিনের একটা বন্ধু ছিল গাড়িতে, নাম নয়ন। সে বলে, ড্রাইভার বলে, তবে আপনাদের কাউকে ড্রাইভ করতে হবে না, আমার একটা বন্ধু আছে, ও একজন ড্রাইভার। তুহিন বলে, ঠিক আছে, তবে তার আসতে কতক্ষণ লাগবে? এই এসে পড়লো বলে এসে পড়ছেন। বলতে বলতে ড্রাইভার গাড়ি থেকে নেমে গেল এবং সাথে সাথে আরেকজন ছেলে এসে গাড়িতে উঠে বসে। ছেলেটা মাস্ক পরেছে, শরীরের গঠনের দিক থেকে বেশ হ্যান্ডসাম। পোশাক আশাক দেখে কারোর মনে হচ্ছে না যে এই ছেলে ড্রাইভার, মনে হচ্ছে কোনো বড়লোক পরিবারের সন্তান। ছেলেটা কোনো কথা ছাড়াই গাড়ি ড্রাইভ শুরু করলো। সোহেল শিকদার ছেলেটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই শেষে বলেই ফেললেন, বাবা তোমার নাম কি? আঙ্কেল, আমার নাম রায়হান। ও, তোমাকে একটা কথা বলবো? জি বলুন। তুমি কত বছর ধরে গাড়ি চালাও? আঙ্কেল, আমি যখন কলেজে উঠি তখনই বাবার থেকে গাড়ি চালানো শিখি, এরপরে থেকে চালাচ্ছি। তবে ভয় পাবেন না, আমি অ্যাক্সিডেন্ট করব না। সোহেল চৌধুরী মাথা নাড়িয়ে বলেন, না না বাবা, আমি সেটা বলছি না। তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি ড্রাইভার। আসলে তোমার সাথে এই ড্রাইভার যাচ্ছে না, মনে হচ্ছে কোনো বড়লোক বাবা মায়ের সন্তান। ছেলেটা বাঁকা হেসে বলে, আঙ্কেল, আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি ড্রাইভার, বড় লোকের ছেলে, তাই না? যদি দেখতে থাকুন, আরো অনেক কিছুই মনে হবে। ছেলেটার কথা কিছুটা বুঝতে পেরে উঠল না কেউ। তুমি এই রাস্তা দিয়ে গেলে না যে, অন্য রাস্তা দিয়ে ঢুকছো কেন? ছেলেটা বলে, আঙ্কেল, আজ এই রাস্তা দিয়ে জ্যাম পড়বে, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছি। সোহেল শিকদার বলেন, এই রাস্তা দিয়ে কখনো ওই বাড়িতে যাইনি, তাই বলতে পারলাম না। তবে সন্ধ্যা হয়ে আসছে, তুমি একটু তাড়াতাড়ি নিয়ে যাও। ঠিক আছে আঙ্কেল। সন্ধ্যা হয়ে গেল, চারিদিকে ভালো মতোই অন্ধকার হয়ে উঠেছে। সবাই রাস্তার আশেপাশে তাকিয়ে বুঝতে পারছে না এখানে দিয়ে আদৌ রাশেদ চৌধুরীর গাড়িতে যাওয়া যাবে কিনা। সবার মনে হচ্ছে এটা ভুল রাস্তা। ছেলেটার উপরে বিশ্বাস করেই কেউ আর কিছু বলছে না। সেটা কাউকে মেসেজ করতে করতে গাড়ির স্পিড বাড়ালো। আশেপাশে কেমন গাছগাছালি দেখা যাচ্ছে। এমন সময় হুট করেই ব্রেক করে ছেলেটা। সোহেল শিকদার বলেন, কি হলো? আঙ্কেল, সামনে দেখুন। সামনে দুটো R15 বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তিনজন ছেলে। ড্রাইভার ছেলেটা বলে, মনে হচ্ছে ওরা ওখানে বসে আড্ডা দিচ্ছে। আমি এক্ষুনি ওদের গাড়ি সাইড করতে বলছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। ছেলেটা নেমে যায়। ছেলেটাকে দেখে তিনজন ছেলে এগিয়ে আসে। এরপরে ছেলেটা কি যেন বলে ওদের। তিনজন ছেলেই চলে যায় নিজেদের বাইকের কাছে। একটা বাইকে দুইজন বসে, আরেকটা একজন বসে। বাইক স্টার্ট দিয়ে ছেলেটার কাছে এসে পেছনে দাঁড়ায়। গাড়ির ভিতরে থাকা সবাই গাড়ির আলোতে সবটাই দেখতে পাচ্ছে। ছেলেটা হঠাৎ করে গাড়ির সামনে এসে নিজের মাস্ক খোলে। এরপরে নিজের কোমরে গুজে রাখা রিভলভার বের করে গাড়ির সামনে দুটো চাকা পাঞ্চার করে দেয়। সবাই হাঁ হয়ে তাকিয়ে দেখছে। এরপরে বসে থাকতে না পেরে সাথে সাথে গাড়ি থেকে নেমে যায়। তুহিন ছেলেটার দিকে তাকিয়ে বলে, এভাবে গাড়ির চাকা পাংচার করলে কেন? ছেলেটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বাকি ছেলেগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে বলে, কিরে, এত দেখি জামাই গাড়ি থেকে বের হয়ে গিয়েছে যে, সাথে আবার সবাই। আমি তো ভেবেছি ভয়ে গাড়ি থেকে নামবেই না। কি বলিস তোরা? সাথে সাথে পেছনে থাকা ছেলেগুলো হাসতে থাকে। এই শুনে তুহিন চোয়ালে শক্ত করে বলে, এবার বুঝতে পারছি এগুলো সব প্ল্যান করে করা হয়েছে। ছেলেটা বাঁকা হেসে বলে, বুঝতেই যখন পারছিস তাহলে থাক। যদি জায়গাটা কোথায় বুঝতে পারিস, তারপর কাউকে বলে গাড়ি নিয়ে আসতে বলিস, নিয়ে যাবে তোদের।
আর বিয়ের চিন্তা মাথায় থেকে বের করে বসে বসে মশা মার। এই বলে ছেলেটা তপ্তশ্বাস ফেলল। এরপরে গা ছাড়া ভাব নিয়ে বলে ওঠে, আসছে বিয়ে করবে, সারা বছর দেখে শুনে রাখবে একজন, আর তিনি মাঝখানে থেকে বিয়ে করে নেবে। যেই বাইকে একজন ছিল সেই বাইকে উঠে বসে ছেলেটা। এরপরে দুটো বাইক হাওয়ায় বেগে ওদের সামনে দিয়ে চলে যায়। তুহিন গাড়ির মধ্যে পা দিয়ে লাথি মেরে বলে ওঠে, ও শেট, কেন এই ছেলের পাল্লায় পড়তে গেলাম? এই ছেলে বাকিদের মতো সাধারণ কেউ ছিল না, এই বিয়েটা আটকাতেই চাইছে ছেলেটা। সোহেল শিকদার রাগে কিছু বলার মতো ভাষাই খুঁজে পাচ্ছেন না। নয়ন তুহিনকে বলে, কি করবি? এখন ওদের কল দিয়ে জানাবি? তুহিন রেগে গিয়ে বলে, কি জানাবো এখন? আর আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে। তুই যদি গাড়িতে বসে এই দৃশ্যটা ভিডিও করতি তাহলে কাজে দিত। তবে যাই হোক, এই ছেলেকে তো আমি ছাড়বো না। সোহেল শিকদার ভাবুক গলায় বলে ওঠেন, তুহিন, তোর ওই ছেলের শেষ কথা শুনে কি মনে হচ্ছে? মিষ্টির কি ওই ছেলের সাথে কোনো সম্পর্ক আছে? জাপানে। সারাদিন পার হয়ে গেল, রাদিফ বাড়িতে নেই। সেই যে রাতে কাজ আছে বলে চলে গিয়েছে, এখনো আসেনি। রাহা আর রাজ চিন্তিত হয়ে বসে আছে ড্রয়িং রুমে। পাশে দাঁড়িয়ে আছে মেয়ের। সাইমনও বাড়িতে নেই, সকালে অফিসে গিয়েছে, আসেনি এখনো। রাজ দুপুরের থেকে কল দিচ্ছে কিন্তু ফোন বন্ধ বলছে। রাহা চিন্তিত কণ্ঠে বলে ওঠে, আমার না কেমন যেন একটা খটকা লাগছে। ভাইয়া হুট করে কোথায় চলে গেল? বলে গেল কাজে গিয়েছে, কি কাজে গিয়েছে সেটাও বলেনি। এখন আবার কোনো যোগাযোগ করা যাচ্ছে না। কোনো বিপদ হলো নাকি তাও তো জানতে পারছি না। আর সাইমন ভাইয়াকে সারা দিনে কাছে পাইনি যে জিজ্ঞাসা করব, ফোনও ধরছে না। রাজ ভাবুক গলায় বলে, রাহা, ভেবে দেখো রাদীপ দেশে চলে যায়নি তো? রাহা চট করে রাজের দিকে তাকিয়ে বলে, এটা তো ভাবিনি, আমারও এখন তাই মনে হচ্ছে। কিন্তু আমাদের কাউকে বলে গেল না কেন? না না, যদি দেশে না গিয়ে থাকে তখন? রাজ বলে, দেশেই গিয়েছে। দেশে না গিয়ে এখন ওর কী বা কাজ থাকবে? আমার দৃঢ় বিশ্বাস ও দেশেই চলে গিয়েছে, আর সাইমন ভাইয়াকে আমাদের বলতে না করেছে। রাহা গম্ভীর গলায় বলে, আসুক সাইমন ভাইয়া, ওনাকে শক্তপোক্ত করে ধরতে হবে, তাহলেই কথা বেরোবে। রাজু সম্মতি জানিয়ে বলে, ঠিক বলেছ, তোমার কথাই হবে। সোহেল শিকদার অলরেডি রাশেদ চৌধুরীকে সবটাই জানিয়েছে। লোকেশন বের করে জানায় তারা কোথায় আছে। রাশেদ চৌধুরী তাদের আনতে গাড়ি পাঠিয়েছেন। গাড়ি ওদের কাছে পৌঁছাতে আর ওদের আসতে প্রায় 2-3 ঘন্টার মতো দেরি হবে। এগুলো শুনে মিষ্টি কিছুটা আজ করতে পেরেছে। মনে মনে আল্লাহকে বলছে রাশেদ যেন ফিরে আসে। মিনিট 10 পরে চৌধুরী বাড়ির সামনে সেই দুটো বাইক নিয়ে আসে 4টা ছেলে। একজনের মাথায় শুধু হেলমেট। বাইক দুটো এসে ঠেকে চৌধুরী বাড়ির মেইন দরজার বরাবর। সবার নজর ওদিকে শব্দ করে আসা বাইক দুটোর দিকে। রাশেদ চৌধুরী, রুবেল চৌধুরী, সাইমা চৌধুরী আর রোমানা চৌধুরী সামনে এগিয়ে যায়, পেছনে বাকি আত্মীয়রা। হেলমেট পরা ছেলেটা আগে আসে, পেছনে বাকি 3টা ছেলে। ড্রয়িং রুমে পা রাখতে রাখতেই হেলমেট পরা ছেলেটা হেলমেট খুলে। ছেলেটার মুখ খুলতেই সবার চোখ ছানা বড়া হয়ে যায়। হিরোর মতো এগিয়ে আসা ছেলেটা আর কেউ নয়, রাদিফ। রাদিফ কোনো দিকে না তাকিয়ে সোজা তার মায়ের সামনে এসে দাঁড়ায়। রোমানা চৌধুরী ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন। রাদিফ জড়ানো গলায় তার মাকে বলে, কাঁদছো কেন বলো তো? রোমানা চৌধুরী ছেলেকে ছাড়িয়ে ছেলের মাথায় মুখে হাত চুইয়ে দিয়ে বলেন, তুই এসেছিস বাবা, তোকে যে সামনে থেকে দেখতে পাবো এটা কখনো কল্পনাও করিনি বাবা। তুই কেমন আছিস? ভালো আছে মা। রাশেদ চৌধুরী রাদিফকে দেখে ঘাবড়ে গেলেন। কেমন চিন্তা জড়িয়ে ধরেছে তাকে। তার প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ছেলে আজকে ফিরে এলো কেন? মিষ্টিকে কি কোনোভাবে এই বিয়েটা করতে দেবে না? আর আজকেই কেন ও ফিরে এলো? যদি মিষ্টির বিয়েটা কোনোভাবে হতে না দেয় তখন? আর এর থেকে বড় বিষয়, রাদিফ যদি সেই দিনের হওয়া ঘটনাগুলো এখন সবাইকে বলে দেয় তাহলে কি করবে সে? এই ঘরভর্তি লোকের সামনে তার সম্মানটা কোথায় যাবে? রাদিফ ঠান্ডা মেজাজে টান টান বুক নিয়ে দাঁড়ালো রাশেদ চৌধুরীর মুখোমুখি। রাশেদ চৌধুরী এই শীতের মধ্যেই ঘামছেন। রাদিফ তার দিকে তাকিয়ে বলে, রাশেদ চৌধুরী যে ভালো আছেন? সবাই রাদিফের কথায় বেশ আশ্চর্য হলো। বাপের বয়সী চাচাকে নাম ধরে ডাকছে এই ছেলে। পাশ থেকে রুবেল চৌধুরী বলেন, রাদীপ, উনি তোমার চাচা হয়। রাদিফ তপ্ত শ্বাস ফেলে হালকা হেসে বলে, বাবা, বিয়ে বাড়ি বলে কথা, আমি ওনার সাথে একটু মজা করলাম।
আর এটুকু মজা তো করাই যায়, তাই না? রাদিফ চোখ দিয়ে কি যেন ইশারা করলো তিনজন ছেলেকে। একজন ছেলে যার নাম সোহাগ, সে গিয়ে মেইন দরজা বন্ধ করে ওখানে দাঁড়ালো। আরেকজন, তার নাম আলিফ, সে গিয়ে সিঁড়ির উপরে দাঁড়ালো। আরেকজন, সে সাজিদ। সাজিদ এসে রাদিফের একটু কাছে দাঁড়ালো। সবাই রাদিফ আর সাইমনের বন্ধু। রাদিফ নিজের কোমরে গুজে রাখা রিভলভার বের করে মুহূর্তেই গর্জে উঠে বলে, কেউ কারো জায়গা থেকে নড়বে না। কারো কোনো কথার শব্দও যেন আমার কারণে আসে। আর যদি আমার কথা নড়চড় হয় তাহলে ভুলে যাব তোমরা এই চৌধুরী বাড়ির আত্মীয়। পুরো ড্রয়িং রুমে 15 জনের মতো লোক হবে। এর মধ্যে বরের বাড়ির 3 জন লোক আছে। তুহিনের চাচা মিরন শিকদার, চাচি আসিয়া বেগম, আর চাচাতো বোন তুলি। ওনারা কিছু বুঝতে পারছেন না, এই ছেলে হুট করে কোথা থেকে এলো, কি করতে চায় কিছুই তাদের মাথায় ঢুকছে না। রাদিফ রাশেদ চৌধুরীর দিকে তাকিয়ে কড়া গলায় বলে ওঠে, কি ভেবেছ আমার ভালোবাসা সস্তা? আমি তোমার মেয়েকে ভালোবেসে যাব, নিজে থেকে কষ্ট পেয়ে যাব, আর তুমি কিনা মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবে? এত সোজা? রাশেদ চৌধুরী এগিয়ে এসে বলেন, রাফিদ, কি হচ্ছে কি? আজ মিষ্টির বিয়ে, তুমি কি বিয়েটা ভেঙে দিতে চাইছো? রাদিফ উচ্চকণ্ঠে বলে, হ্যাঁ চাইছি, শুধু বিয়ে ভেঙে দিয়ে ছেড়ে দেব, এটুকু পর্যন্তই না। সেদিন কেন আমি চলে গিয়েছিলাম সেটা সবাইকে শোনাবো। রাশেদ চৌধুরী মনে মনে যা ভেবেছিলেন তাই হলো। রাদিফ যদি এখন সবটাই বলে দেয় তাহলে সবার সামনে তার মান সম্মানটা শেষ হয়ে যাবে। তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। রাদিফ রাশেদ চৌধুরীর দিকে তাকিয়ে কাট গলায় বলে, আজ সব তছনছ করে দেব, এটাকে কেউ ছেড়ে দেব না। দরকার হলে লাশ পড়ে যাবে। বিয়ে খেতে এসেছে সবাই, তাই না? সবার মনে ফুর্তি লাগছে। আমার সাথে বিয়ে না দিয়ে সবাই এই বিয়ে নিয়ে কতটা ফুর্তি করতে পারে আমিও দেখে নেব। সব কটাকে জ্যান্ত পুড়িয়ে ফেলবো। সবাই রাদিফের কথাগুলো শুনে সত্যিই ভয়ে আছে। এই ছেলের রাগ দেখে মনে হচ্ছে যা বলছে তাই করে দেবে। রাশেদ চৌধুরী মনে মনে বলেন, এখন কি করে পরিস্থিতি সামাল দেব? এই ছেলে যখন একবার বলেছে সব বলে দেবে, তাহলে নিশ্চয়ই বলে দেবে। না না, এটা হতে দেওয়া যাবে না, রাফিদকে আটকাতে হবে। এখন রাফিদ যা চায় তাই করে দিলে তো হবে না। রাশেদ চৌধুরী গলায় কণ্ঠ খাদে নামিয়ে বলেন, রাফিদ বাবা, শান্ত হও, বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। রাদিফ পাকা হেসে বলে, কি ভুল হয়েছে সেটা বলুন, আমি বলে দেব। রাশেদ চৌধুরী বড্ড চিন্তায় পড়ে গিয়েছেন। এই ছেলে আজ সবই বলে দেবে। রাশেদ চৌধুরী কিছুক্ষণ ভেবে নিচু গলায় বলেন, রাফিদ, আমার ভুল হয়েছে। তোমাদের ভালোবাসা না মেনে নিয়ে আজ চাই তুমি মিষ্টিকে বিয়ে করো। এই শুনে রাদিফ জোরে হেসে উঠে বলে, শাক দিয়ে মাছ ঢাকছেন, আমার মিষ্টিকে বিয়ে করার কথা বলছেন? রাশেদ চৌধুরী মাথা নত করে বলেন, ভেবেই বলছি, আমি আজ অনুমতি দিলাম। রাদিফ 1 সেকেন্ডও দাঁড়ায় না তার সামনে। রিভলভার নিয়ে কাজের দিকে ইশারা করে উঠে দাঁড়াতে বলে। কাজী ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। এরপরে রাদিফ সাজিদের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলে, সাজিদ, কাজেকে ধরে উপরে নিয়ে আয়। এই বলে রাদিফ তার মায়ের কাছে এসে দাঁড়ায়। মাকে বলে, মা, আমার রুমের চাবি দাও। রুমানা চৌধুরী বলেন, তুই একটু দাঁড়া, আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আসো। রুমানা চৌধুরী নিজের রুমে গিয়ে ছেলের রুমের চাবি নিয়ে এলেন। রাদিফ এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে তিনি রাদিফের রুমে কাউকে ঢুকতে দেন না, তালা দিয়ে রাখেন। চাবি আলাদা করে নিজের কাছেই রাখেন। কয়েকদিন পর পর তিনি নিজেই রাদিফের রুম পরিষ্কার করেন। রাদিফ তার মায়ের থেকে চাবি নিয়ে হনহন করে সিঁড়ির কাছে যায়। সাজিদ কাজীকে ধরে নিয়ে রাদিফের পেছনে পেছনে হাঁটা দেয়। রাদিফ পেছনে তাকিয়ে সবার উদ্দেশ্যেই কড়া গলায় বলে ওঠে, বিয়ে যার সাথে হওয়ার কথা ছিল তার সাথে হবে না। আপনারা খেয়ে যেয়ে যেখান থেকে এসছেন চলে যান। আর লাস্ট কথা, রাশেদ চৌধুরী একটু খেয়াল রাখবেন, কেউ যেন উপরে না আসে। মাথা খুব গরম, যদি কেউ উপরে আসে তাকে একবার উপরে পাঠিয়ে দেব। রাশেদ চৌধুরী থপ করেই বসে পড়লেন। তার পাশে এসে মিরন শিকদার বলেন, ভাই এগুলো কি? মিষ্টির বিয়ে ওই ছেলেটার সাথে হবে? এদিকে তুহিনের কি হবে? আপনি কি করছেন? আমি কিছুই বুঝতেছি না। এদিকে রাহা বিছানায় উবু হয়ে শুয়ে শুয়ে কাঁদছে। রাজ এতক্ষণ নিচে ছিল, সাইমনের সাথে কথা বলে এলো। সাইমন রাদিফের কোনো খবরই দিতে পারল না। বলল সেও জানে না রাদিফ কোথায়, কিন্তু এটা রাজের কেন যেন কোনো মতেই বিশ্বাস হলো না। রাজ রাহার পাশেই উবু হয়ে শুলো। এরপরে রাহার মুখের সামনে গিয়ে বলে, কাঁদছো কেন? রাহা মাথা তুলে বলে, মিষ্টির জন্য। আপুর যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যায় তখন কি হবে? রাজ নিজের বসে রাহাকেও বসিয়ে বলে, আগেই এত কিছু ভেবে কান্না করছো কেন? দেখোই না কি হয়।
রাজ নিজে বসে, রাহাকেও বসিয়ে বলে, আর কি দেখবো? হ্যাঁ, বিয়ে হয়ে গেলে জামাই দেখবো। তুমি শান্ত হও। অনেকক্ষণ আগে বাবা বলল জামাইকে কে যেন ষড়যন্ত্র করে ভুলভাল একটা জায়গায় রেখে এসেছে এবং জামাইয়ের গাড়িটার চাকায় গুলি করে পাংচার করে দিয়েছে যেন তারা আসতে না পারে। পরে নাকি বাবা গাড়ি পাঠিয়েছে, সেখানে থেকেও তাদের আসতে বাংলাদেশে তখন অনেক রাত হবে। রাহা নাক টেনে রাজের দিকে তাকিয়ে ঝাড়ি মেরে বলে, ভালোই করেছে। যে কাজটা করেছে তাকে কি বলে যে ধন্যবাদ দেব? আল্লাহ, তুমি লোকটার সাথে একদিন দেখা করিয়ে দিও, আর আল্লাহ বিয়েটা যেন না হয়। রাজ বলে, আল্লাহ আল্লাহ করো, দেখো কি হয়। আর আমি বাবাকে বলেছি বিয়ে পড়ানোর কিছুক্ষণ আগে যেন আমাকে কল দেয়। আমি তখন কথা বলে হলেও বিয়েটা ভেঙে দিব, দরকার হলে উল্টাপাল্টা বাঁধিয়ে দিব। চৌধুরী বাড়ির ছেলে আমিও। রাদিফ নিজের সাথে সাজিদ আর কাজীকে নিয়ে তার নিজের রুমে ঢুকলো। রুমটায় ঢুকে কাজীকে সোফায় বসতে বলে। এরপরে সাজিদকে বলে, তুই বাইরে গিয়ে দেখবি কোন রুমে মিষ্টি বসে আছে। তাকে গিয়ে বলবি যে তুই বরপক্ষের, তুহিনের বন্ধু। তারপর কি বলবো? মিষ্টিকে বলবি যে তুহিন তোমাকে পাশের রুমে ডাকছে, আলাদা করে কথা বলতে চায়। ঠিক আছে, তুই বস, আমি ওকে গিয়ে বলছি। সাজিদ চলে যায় রুম থেকে। এরপরে দুইটা রুমের পরের রুমেই দেখতে পায় মিষ্টি বসে আছে, সাথে দুইজন মেয়ে, হয়তো বান্ধবী হবে। সাজিদ রুমের দরজায় এসে সামনে এসে বলে, ভাবি আসবো? মিষ্টি হালকা হেসে বলে, হ্যাঁ আসুন। সাজিদ মিষ্টির সামনে এসে বলে, ভাবি আসসালামু আলাইকুম। মিষ্টি আস্তে করে সালামের উত্তর দেয়। সাজিদ মিষ্টিকে বলে, ভাবি আমি বরপক্ষ মানে তুহিনের বন্ধু। তুহিন আমাকে পাঠালো, বলল আপনার সাথে পার্সোনাল কথা বলবে, একটু তাড়াতাড়ি যেতে বলেছে। পাশে থেকে মিষ্টির একজন বান্ধবী রিমু বলে। সাজিদ হেসে হেসে বলে, আপনারা এইখানে আছেন বলে আপনাদের দুলাভাই এখানে আসবে না, ভাবিকে পাশের রুমে যেতে বলেছে। মিষ্টি দুই বান্ধবী রিমু আর ফিমা দুজনেই এই কথাগুলো শুনে ভেঙচি কাটে। ফিমা মিষ্টিকে বলে। এই শুনে সাজিদ মনে মনে বলে, ঝাড়িস, আগে ওর পাশে ঘেঁচতে পারিস কিনা এইটা দেখ। মিষ্টি মনে মনে চেয়েই ছিল তুহিন এলে নিজেই ডেকে কথা বলবে। বিয়েটা সে করতে চায় না সেটা বলে দেবে, যা হবার হবে। জোর করে তো আর বিয়ে করতে পারবে না। রাদিফের অপেক্ষায় থেকে তো নিজে কিছুই বলতে পারেনি। যদি রাদিফ বলতে না করতো তাহলে নিজেই বিয়ে ভেঙে দিত। এই রাদিফের আশায় বসে থেকে কিছুই বলতে পারেনি। এখন আর বসে থাকলে চলবে না, মিষ্টিকে এই সুযোগে বলে দিতে হবে সবটা। মিষ্টি বিছানা থেকে নেমে সাজিদকে বলে, ভাইয়া চলুন, আমারও তার সাথে কথা আছে। এই শুনে ফিমা রিমুকে বলে। মিষ্টি চোখ পাকিয়ে তাকালো দুজনের দিকে। দুজনেই চুপ করে গেল। মিষ্টি চলে গেল সাজিদের পিছন পিছন। সাজিদ দুপা পিছিয়ে রুমটা লক করে দিয়ে মিষ্টির পেছনে হাঁটা দিল। মিষ্টি পেছনে ফিরে সাজিদকে বলে, কোন রুমে আছেন উনি? সাজিদ রাদিফের রুমটা দেখিয়ে বলে, এই যে ওইটায়। মিষ্টি দাঁড়ালো। এই রুমটা রাদিফের, যেটা তার ছোট আম্মু তালা দিয়ে রাখে সবসময়। কিন্তু ওইটা খুলে তুহিনকে ঢুকতে দিল কি করে? তার ছোট আম্মু তো বাড়ির লোকদেরকেই ঢুকতে দেয় না, আর সেখানে তুহিনকে কি করে ঢুকতে দিল? মিষ্টি কথাগুলো মনে মনে আওড়িয়ে সাজিদকে বলে, ভাইয়া কি বলছেন? ওই রুমে আছেন উনি? আর আপনি দাঁড়ালেন কেন? আসুন। ভাইয়া ওই রুমটা কে খুলে দিয়েছে? রুমটা এসে দেখি খোলা, আর বরের জন্য ওই রুমটাই ব্যবস্থা করা হয়েছে। মিষ্টি আর কথা বাড়ালো না, তার কাছে বেশি সময় নেই। তাই সাজিদের সাথে সাথেই চলে গেল। রুমের সামনে এসে দেখে বাইরে কাজী দাঁড়িয়ে আছে। সাজিদ তাকে দেখে বলে, আপনি এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে চলুন। উনি বলল কিছুক্ষণ পরে যেতে, সে নাকি মেয়ের সাথে একান্ত কথা বলবে। ওহ, এবার বুঝেছি। সাজিদ মিষ্টির দিকে তাকিয়ে বলে, ভাবি আপনি ভেতরে গিয়ে কথা বলুন। মিষ্টি রুমের ভিতরে ঢুকে সামনে পরে কালো ব্লেজার, কালো প্যান্ট পরা একটা লোক দাঁড়িয়ে উল্টো দিক থেকে দাঁড়িয়ে আছে। হাতে সিগারেট, ধোঁয়া উঠছে লোকটার মুখ থেকে। মিষ্টি বেশ আশ্চর্য হলো, তুহিন এই পোশাকে এসেছে, আবার সিগারেট খাচ্ছে। মিষ্টি আন্দাজ করতে পারলো লোকটা তুহিন না। সে পেছন না ফিরেই মিষ্টিকে বলে ওঠে, দরজা বন্ধ কর। মিষ্টি কথাটা ভালোভাবে না শুনেই দরজা বন্ধ করে দেয়। পরক্ষণেই মাথায় স্মরণ হয় তাকে তুই করে বলেছে, কিন্তু তুহিন তো তুই করে বলে না। তবে কি এটা তুহিন না? মিষ্টির সাথে সাথে বলে, আপনি কে? রাতে সিগারেটে শেষ টানটা দিয়ে সেটা ফেলে দিয়ে ধোঁয়া উড়ে উড়ে পেছনে ফিরে। মুখে তার বাঁকা হাসি।
মিষ্টি চোখের সামনে রাদিফকে দেখে চমকে ওঠে। রাদিফ চট করে মিষ্টির সামনে এসে দাঁড়ালো। এরপরে চোয়াল শক্ত করে মিষ্টির গালে থাপ্পড় মারলো। একটা না, পরপর 3টা থাপ্পড় মারলো। মিষ্টি 2 গালে হাত রেখে রাদিফের দিকে তাকিয়ে রইল। চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো তার। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে দপ্তর শ্বাস ফেলে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, হ্যাঁ, মনের রং কত। নতুন যে আমার সাথে দেখা করতে এসছে, যে শুনেছে তুহিন ডেকেছে আর অমনি দৌড়ে চলে এসছে। কত দরদ, মনে হচ্ছে তোকে গলা টিপে মেরে দেই। মিষ্টি ট্যাপ ট্যাপ করে রাদিফের দিকে তাকিয়ে রইল। না জেনে রাদিফ কি বলেছে তাকে। কষ্টও হচ্ছে, তবুও মিষ্টির কোনো আফসোস নেই। রাদিফ যে ফিরে এসেছে এই অনেক। রাদিফ বিছানায় বসে পড়ল। মিষ্টি রাদিফের দিকে ঘুরে দাঁড়িয়ে নিচু স্বরে বলে, তুমি তো আসছিলে না, তাই আমি তুহিনের সাথে কথা বলতে এসেছিলাম। আমি ওকে বলতে চেয়েছিলাম বিয়েটা না করার জন্য। রাদিফ তপ্ত শ্বাস ফেলে বলে,